ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়ে থাকে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়ে থাকে, মানে এসব লেনদেন থেকে সরাসরি একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের মোট ক্রয়, মোট বিক্রয়, মোট নগদ প্রাপ্তি, মোট নগদ প্রদান, মোট সম্পত্তি, মোট দায়ের পরিমাণ জানা সম্ভব নয়। মানে এসব তথ্য জানার জন্য সমজাতীয় লেনদেনগুলোকে একটি নির্দিষ্ট শিরোনামের অধীনে সাজিয়ে হিসাব বিবরণী প্রস্তুত করতে হয়। সমাজজাতীয় লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধ এবং সংক্ষেপিত রূপে সাজিয়ে যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাহাকে হিসাব বা হিসাব খাত বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের লেনদেন সংগঠিত হয়ে থাকে। এই সংগঠিত লেনদেনগুলো থেকে সমাজজাতীয় লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধ করে সংক্ষেপিত আকারে সাজিয়ে যে বিবরণী বা হিসাব খাত প্রস্তুত করা হয় তাহাকে আমরা মূলত হিসাব বলি। যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, সম্পত্তি হিসাব, দায় হিসাব ইত্যাদি। হিসাবের শ্রেণীবিভাগ প্রচলিত বা সাধারণ পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ সাধারণত প্রতিটি লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাব দুটি চিহ্নিত করে তাদের একটিকে ডেবিট অন্যদিকে ক্রেডিট করে প্রাথমিক হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। হিসাবের ডেবিট ক্রেডিট সঠিকভাবে নির্ণয় করার জন্য হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। হিসাবকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, ব্যক্তিবাচক হিসাব এবং অব্যক্তিবাচক হিসাব। আমরা হিসাবের ডেবিট এবং ক্রেডিট সঠিকভাবে নির্ণয় করার জন্য হিসাব সম্বন্ধে ধারণা থাকা আমাদের খুবই প্রয়োজন। প্রধানত হিসাবকে দুই ভাগে ভাগ করা হয়, ব্যক্তিবাচক হিসাব ও ব্যক্তিবাচক হিসাব ও ব্যক্তিবাচক হিসাব। প্রধানত হিসাবকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ব্যক্তিবাচক হিসাব ও ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবকে আবার আমরা ভাগ করছি স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, এই প্রতিনিধিত্বকারী ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, প্রতিনিধিত্বকারী ব্যক্তিবাচক হিসাব। আরও ব্যক্তিবাচক হিসাবকে আবার ভাগ করা হয়েছে সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। নামিক হিসাবকে আবার ভাগ করা হয়েছে আয় সংক্রান্ত হিসাব, ব্যয় সংক্রান্ত হিসাব। তাহলে ব্যক্তিবাচক হিসাবকে আমরা ভাগ করছি স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। প্রতিনিধিত্বকারী ব্যক্তিবাচক হিসাব, প্রতিনিধি তো ব্যক্তিবাচক হিসাব।
তাহলে ব্যক্তিবাচক হিসাবকে আবার বার করছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব এবং প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব প্রতিষ্ঠান ব্যতীত স্বাভাবিক ব্যক্তির নামে যে হিসাব রাখা হয় তাকে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব বলে। প্রতিষ্ঠান ব্যতীত স্বাভাবিক ব্যক্তির নামে যে হিসাব আমরা সংরক্ষণ করি বা রাখি তাকে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন মেসার্স রহিমের হিসাব, মেসার্স করিমের হিসাব ইত্যাদি হইল স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব আইনের মাধ্যমে সৃষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বলা হয়। আইনের মাধ্যমে সৃষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন সোনালী ব্যাংক, মেসার্স রায়হান অ্যান্ড কো প্রভৃতি। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের প্রতিনিধিত্বকারী হিসাবকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন ঋণের বকেয়া সুদ, অগ্রিম ভাড়া ইত্যাদি। উপরে উল্লেখিত স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব এবং প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাবের প্রত্যেকটিকে দেনা পাওনার ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। যেমন স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব আবার দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব আবার দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। প্রতিনিধিত্বকারী ব্যক্তিবাচক হিসাব আবার দেনাদার হিসাব, আবার পাওনাদার হিসাব। তাহলে আমরা ব্যক্তিবাচক হিসাবকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব আর প্রতিনিধিত্বকারী ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব হচ্ছে কোনো ব্যক্তির নামে যে হিসাব তাহাই স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। আর আইনের যা সৃষ্ট যে প্রতিষ্ঠান তা হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, যেমন সোনালী ব্যাংক ইত্যাদি। আর প্রতিনিধিত্বকারী ব্যক্তিবাচক হিসাব হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে প্রতিনিধিত্বকারী হিসাবকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন ঋণের বকেয়া সুদ, অগ্রিম ভাড়া ইত্যাদি। অব্যক্তিবাচক হিসাব হিসাবকে আবার আমরা ভাগ করছি সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। নামিক হিসাব সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাব। কোনো বস্তু বা সম্পত্তি সম্পর্কিত লেনদেন যে হিসাবে রাখা হয় তাকে সম্পত্তিবাচক হিসাব বলে। কোনো বস্তু বা সম্পত্তি সম্পর্কিত লেনদেন যে হিসাবে লেখা হয় বা রাখা হয় তাকে সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন দালান কোঠা, আসবাবপত্র, নগদ দান হিসাব, যন্ত্রপাতি হিসাব। নামিক হিসাব আয় ব্যয় বা লাভ লোকসান সম্পর্কিত লেনদেন যে হিসাবে লেখা হয় তাকে নামিক হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব বলে। নামিক হিসাবের মধ্যে বাস্তব কোনো অস্তিত্ব নেই, এগুলো নামমাত্র। আধুনিক পদ্ধতিতে এগুলোকে মালিকানা সত্য হিসাবে পরিচিত, কারণ এগুলো মালিকানা সত্যের রাজবৃত্তি ঘটায়। তাহলে অব্যক্তিবাচক হিসাব আবার সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাব। সম্পত্তি সংক্রান্ত হিসাব যে হিসাবের মধ্যে রাখা হয় তাই সম্পত্তিবাচক হিসাব। কোনো বস্তু বা সম্পত্তি সম্পর্কিত লেনদেন যে হিসাবের মধ্যে রাখা হয় তা সম্পত্তিবাচক হিসাব। আর আয় ব্যয় বা লাভ লোকসান সম্পর্কিত লেনদেন যে হিসাবে রাখা হয় তাকে বলা হয় নামিক হিসাব। নামিক হিসাব আবার দুই প্রকার, আয় সংক্রান্ত হিসাব এবং ব্যয় সংক্রান্ত হিসাব। নামিক হিসাব আবার দুই প্রকার, আয় সংক্রান্ত হিসাব আর ব্যয় সংক্রান্ত হিসাব। আয় সংক্রান্ত হিসাব হচ্ছে লাভ বা আয় সংক্রান্ত লেনদেন যে হিসাবে লেখা হয়, যেমন বিক্রয়, প্রাপ্ত বাটা ইত্যাদি। আর খরচ বা লোকসান সম্পর্কিত লেনদেন যে হিসাবে লিপিবদ্ধ করা তাকে বলে ব্যয় সংক্রান্ত লেনদেন।
তারপর আসতেছে দেনাদার হিসাব। দেনাদার মানে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায়। দেনাদার মানে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যে সুবিধা গ্রহণ করে এবং যার নিকট টাকা পাওয়া যায়। যেমন করিমের নিকট ধারে মাল বিক্রয় করা হয়েছে 500 টাকা। করিম পণ্যের সুবিধা গ্রহণ করলো এবং করছে এবং বিদায় তার কাছে 500 টাকা পাওনা আছে। এক্ষেত্রে করিম দেনাদার। অর্থাৎ দেনাদার হচ্ছে কোনো প্রতিষ্ঠান যার কাছে টাকা পাবে ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি দেনাদার। এখানে দেনাদার হিসাব। দেনাদার মানে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যে সুবিধা গ্রহণ করে এবং যার নিকট টাকা পাওয়া যায়। যেমন করিমের নিকট 500 টাকার মাল বাকিতে বিক্রয় করা হলো, এখানে করিম দেনাদার। পাওনাদার হিসাব মানে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যিনি সুবিধা দিয়েছে এবং কারো কাছে টাকা সুবিধা দিয়েছে। যেমন তাহমিনের নিকট হইতে 1000 টাকার পণ্য ধারে কয়, এক্ষেত্রে তামিম পণ্যের সুবিধা দিয়েছে এবং 1000 টাকা পাবে, এক্ষেত্রে তামিম পাওনাদার। তাহলে পাওনাদার আর দেনাদার। দেনাদার হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যদি টাকা প্রাপ্য হয় তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে দেনাদার। আর কোনো প্রতিষ্ঠান যদি টাকা পায় তাহলে ওই প্রতিষ্ঠান হচ্ছে পাওনাদার। তাইলে আমরা সনাতন পদ্ধতিতে আমরা হিসাবকে প্রধানত 2 ভাগে ভাগ করছি, ব্যক্তিবাচক হিসাব আর অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব আর অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবকে আবার আমরা 3 ভাগে ভাগ করছি, স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, প্রতিনিধিত্বকারী ব্যক্তিবাচক হিসাব আর কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। আর অব্যক্তিবাচক হিসাব আবার 2 প্রকার, সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাব। নামিক হিসাবকে আবার আমরা 2 ভাগে ভাগ করছি, আয় সংক্রান্ত হিসাব আর ব্যয় সংক্রান্ত হিসাব। এইগুলো সনাতন পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে মানি হিসাবের শ্রেণী বিভাগ হচ্ছে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব এবং ব্যয় হিসাব। আধুনিক পদ্ধতিতে আবার আমরা মানি হিসাবকে 5টা ভাগে ভাগ করছি, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। তাহলে সম্পদ হিসাব, যে হিসাবে সম্পদের হ্রাস বৃদ্ধি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে সম্পদ হিসাব বলা হয়। যে হিসাবের মধ্যে সম্পদের হ্রাস বৃদ্ধি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে সম্পদ হিসাব বলা হয়। যেমন দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি। দায় হিসাব, কোনো প্রতিষ্ঠানের দায়সমূহ হ্রাস বৃদ্ধি ঘটিয়ে যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে দায় হিসাব বলা হয়। মালিকানা সত্ত্ব হিসাব, যেসব হিসাব সরাসরি প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের দাবি বা অধিকার প্রভাবিত করে তাকে মালিকানা সত্ত্ব হিসাব বলে। আয় হিসাব, প্রতিষ্ঠানের যাবতীয় আয় বা প্রাপ্তি যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে আয় হিসাব বলা হয়। আর প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় বা খরচসমূহ যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে ব্যয় হিসাব বলা হয়। তাহলে মূলত আধুনিক পদ্ধতিটা বর্তমান যুগে আধুনিক পদ্ধতিটার প্রচলনই কার্যকর বেশি। আধুনিক পদ্ধতিতে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আমরা হিসাবকে প্রধানত 5টা ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে যে সম্পত্তিবাচক হিসাব, দ্বিতীয় হচ্ছে দায় হিসাব, তৃতীয় হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, চতুর্থ হচ্ছে আয় হিসাব, পঞ্চম হচ্ছে ব্যয় হিসাব। তাহলে সম্পত্তি হ্রাস বৃদ্ধি সংক্রান্ত লেনদেন যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলি আমরা সম্পত্তিবাচক হিসাব। আর দায় হ্রাস বৃদ্ধি সংক্রান্ত লেনদেন যে হিসাবে আমরা লিপিবদ্ধ করি তাকে বলে দায় হিসাব। আর কোনো প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের যে অধিকার, কোনো প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের যে অধিকার বা দাবি এটাকে আমরা মালিকানা সত্ত্ব হিসাব বলি। আর আয় সংক্রান্ত সকল হিসাবকে আমরা আয়বাচক হিসাব বলি। আর ব্যয় সংক্রান্ত সকল হিসাবকে আমরা ব্যয়বাচক হিসাব বলি। আমরা আগামী ক্লাসে আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র আমরা আলোচনা করব। আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিটের নির্ণয়ের সূত্রটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট, সম্পদ হ্রাস পেলে সম্পদ ক্রেডিট। দায় যদি বৃদ্ধি পায় দায় ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় দায় ক্রেডিট। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট। সকল প্রকার আয় বৃদ্ধি পাইলে ডেবিট, আয় যদি হ্রাস পায়, আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আয় যদি হ্রাস পায় ডেবিট। ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, আর ব্যয় যদি হ্রাস পায়
এই ক্রেডিট। তাহলে আমরা আগামী ক্লাসে আমরা মানে হিসাবের আধুনিক পদ্ধতি এবং সনাতন পদ্ধতিতে হিসাব ডেবিট ক্রেডিটের সূত্র আমরা মানে আলোচনা করব। সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি যদি সুবিধা গ্রহণ করে তাহলে ডেবিট, আর ব্যক্তি যদি সুবিধা প্রদান করে ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, খরচ বা ব্যয় ডেবিট আর আয় বা লাভ ক্রেডিট। আর সম্পদ আধুনিক পদ্ধতিতে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। তাহলে দুইটা সূত্র আমরা আগামী ক্লাসে সুন্দরভাবে আলোচনা করব। আজকে আমরা হিসাব সংক্রান্ত ক্লাস এখানে শেষ করলাম স্যার।